হবিগঞ্জে পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক, নিরাপত্তা জোরদার। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটা করে। ওই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা। পোশাকের ভেতর বিশেষ কায়দায় স্বর্ণ পাচারের চেষ্টা। সিলেট ও শাহজালাল বিমানবন্দর থেকে দুবাই ফেরত 2 যাত্রী আটক। আমি তো জানি না যেগুলোর ভিতরে স্বর্ণ আছে বলে, আমি তো ভাবছি যে একটু গেঞ্জি, ওইটা ভাবি আমি আমার পরে আইছি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অনেকটা এখন দৃশ্যমান। আগামী বছরের শুরুতেই চালুর আশা। রাজধানীতে না ঢুকেই যাওয়া যাবে দেশের নানা প্রান্তে। রেল লাইনের জ্যাম আর অটোগুলো ডাইন দিয়ে ধরার পরে এই গাড়িগুলো যাইতে পারে। রিং রোডে আমাদের ঢোকা হলে খুবই কষ্ট, ছোট গাড়ির অত্যাচার আমরা চলতে পারি না। ট্রাফিকিং ব্যবস্থাটা জোরদার করতে পারি, তাহলে হয়তো বা আমাদের কাজের গতি বেড়ে যাবে। কুড়িগ্রামের কচাকাটা ইউনিয়নে জমির অস্বাভাবিক মূল্য নির্ধারণ, বেড়েছে রেজিস্ট্রি খরচ। 6 মাস ধরে বন্ধ বেচাকেনা আর হাত বদল। জমির মূল্য এত বৃদ্ধি করছে সরকার, যেটা আমরা 2 গালি বেচতে পারবো না, 2 গালি কিনতেও পারি না। রেজিস্ট্রির মূল্য বেশি হয়ে গেছে, কেমন করে জমিন বিক্রি করি, বেটি বেচতে বিয়ে দেই। কেউ রেজিস্ট্রি করতে পারতেছে না, এই রেজিস্ট্রি খরচ অস্বাভাবিক বৃদ্ধির কারণে। কোনো বাধায় দমাতে পারেনি ঝিনাইদহের দৃষ্টিহীন আর সাদের পথ চলা। ইচ্ছা শক্তি যে জয় করেছেন প্রতিবন্ধকতা, বিস্মিত গ্রামবাসী। চোখটা আরাম হইল, কানা হই সব পক্ষ হইল। একা ধরেন মাঠে যাবে, মেশিন চালাবে, সমস্ত জমিতে সে যাবে, পানি দেবে। এটা আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম লোক এখনো পৃথিবীতে, আল্লাহ কি মহিমা এরকম সৃষ্টি করে রেখেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অর্ধ শতাধিক আহত হয়েছেন। সকালে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। বৃদ্ধ থেকে যুবক, তরুণ, আছে কিশোররাও। সবার হাতেই টেটা, বল্লম সহ দেশীয় সব অস্ত্র। প্রতিপক্ষের হামলা ঠেকানোর জন্য টিনের চালও সঙ্গে নিয়েছেন কেউ কেউ। এভাবেই হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকায় তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানান, প্রতি বছরই জমি, পুকুর ও ডুবা ইজারা দেয় গ্রাম পঞ্চায়েত সমিতি। তহবিলে থাকে মোটা টাকা। গ্রামের শাহজাহান মেম্বারের কাছেই ছিল সমিতির নিয়ন্ত্রণ। সম্প্রতি তাতে বাধা দেয় লতিফুর মেম্বার ও তার অনুসারীরা। এ নিয়ে দেখা দেয় বিরোধ। সকালে প্রায় 2 ঘন্টা চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয় অর্ধ শতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটা করে। ওই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা। সমিতির ঘর দখলকে কেন্দ্র, শেষমেশ পুলিশ যাওয়াতে ওরা নিয়ন্ত্রণে আসছে। কিছু লোক মারামারি করে একটু আহত হয়েছে, হসপিটালে গেছে, বিভিন্ন হসপিটালে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা চর দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ 3 সহ 13 জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সকালে উপজেলার ডিগ্রির চর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চরের জেগে ওঠা শতাধিক বিঘা বেশি খাস জমি দখল নিয়ে ইয়াসিন ও মুকুল মেম্বারের মধ্যে পূর্ববিরোধ চলছিল। সকালে ইয়াসিনের লোকজনের চরের জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় 3 জন গুলিবিদ্ধ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনব কায়দায় অন্তর্বাস সহ পোশাকের ভেতর স্বর্ণের প্রলেপ দিয়ে পাচারের সময় শাহজালাল ও ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক 3 কেজি স্বর্ণ। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শাহজাহান। তাকে বিমানবন্দরের ব্রোডিং ব্রিজ থেকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। পরিধানে থাকা 5টি আন্ডারওয়্যার, একটি ফুল প্যান্ট ও 3টি স্যান্ডো গেঞ্জির ভেতরে বিশেষ উপায়ে স্বর্ণ নিয়ে আসেন তিনি।
স্বর্ণের গোড়ার প্রলেপ ছিল পোশাকে, যার পরিমাণ প্রায় 2 কেজি। এদিকে সিলেটে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে আলিম উদ্দিন ধরা পড়ে। দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন তিনি। পরে আলিমের পরিহিত 4টি অন্তর্বাস, 2টি গেঞ্জি, একটি শার্ট ও প্যান্ট সহ 8টি কাপড় ছিল স্বর্ণের প্রলেপ দেয়া। পরে সেগুলো আগুনে পুড়িয়ে স্বর্ণ জব্দ করা হয়। আমার তো টাকা পয়সা নাই, এবার আমি ভাবছি যে কেমনে যাই দেশ চিকিৎসা করাবো। ও আমার মানে এক লোকের সাথে একটু পরিচিত আছে, ওরা বলছি যে দেশে যেতাম কেমনে কী কাটে। ও বলছে যে সমস্যা নাই, যেতে পারবে, যে তোমার 10 ভরি স্বর্ণ দেবো। এয়ারপোর্ট আসার আগে তারা আরও 3-4জন মানুষ আমার রিসিভ করিয়া তারা নিয়ে গেছে অন্য এক রুমে নিয়ে কয় যে এই ড্রেসগুলো করো। আমি তো জানি না যেগুলোর ভিতরে স্বর্ণ আছে করে, আমি তো ভাবছি যে গেঞ্জি, ওইটা ভাবি আমি আমার পরে আইছি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে রংপুরের বদরগঞ্জে চলছে বিক্ষোভ। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, বিক্ষোভকারীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। যে জায়গাটিতে আছি বদরগঞ্জের যে শেখের হাট যে এলাকাটি আছে, শেখের হাট এলাকাতে ওলামার মাসায় এবং শহীদি তালাতার ব্যানারে এই মিছিলটি হচ্ছে। দেখছি আমরা যে গ্রামের যে জনপদ আছে, মিছিলটি হচ্ছে দেখছি আমরা যে গ্রামের যে জনপদ আছে সেই গ্রামীণ জনপদে কিন্তু এই মিছিলটি ছড়িয়ে পড়েছে। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই মিছিলটি আপনি দেখবেন যে প্রায় 2.5 কিলোমিটার ব্যাপী এই মিছিলটি হচ্ছে। আপনাকে যদি একটু দেখাতে পারি, আমরা যে জায়গাটিতে আছি শেখের হাট, এবং এটি একটি বিট, অর্থাৎ 2.5 কিলোমিটার জুড়ে এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে, একই সাথে ইসরায়েলি যে গণহত্যা আছে সেই গণহত্যাগুলো বন্ধ করতে হবে। এই মিছিল থেকে এই গ্রামের সাধারণ মানুষরা যেটা বলবার চেষ্টা করছেন যে জাতিসংঘ তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে না, জাতিসংঘের উদ্যোগে অবিলম্বে গাজায় তারা গণহত্যা যে কার্যক্রম চলছে এই গণহত্যা কার্যক্রমটি বন্ধ করার তারা দাবি রাখছেন। আমি যে জিনিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এতদিন যে বাংলাদেশের বিভিন্ন শহরে, বন্দরে, নগরে এই মিছিলগুলো হতো, এই গাজায় যে সংহতি জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে মিছিলগুলো হতো, সেই বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। দেখতে পারি যে গ্রামীণ জনপদ, এই গ্রামীণ জনপদে হাজার মুসল্লি একসাথে হয়েছেন। দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ দ্রুত ফিলিস্তিনের স্বাধীনতা করছেন। এবং একই সাথে তারা যেটা বলবার চেষ্টা করছেন, যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তারা বয়কট চাচ্ছেন, সেই পণ্যগুলো তারা বয়কট চাচ্ছেন। এবং বাংলাদেশের ইসরায়েলের যে সব চুক্তি আছে সেই চুক্তিগুলোকে তারা ভঙ্গ করবার তারা দাবি করছেন। এবং সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিটা হলো যে যতদিন পর্যন্ত না গাজায় যুদ্ধ বন্ধ হবে এবং ভারতে যে মুসলমানদেরকে যে নিধন করা হচ্ছে সেই কার্যক্রমটি যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। এবং একই সাথে এখানে যে গ্রামের যে মেঠো পথ, সেই মেঠো পথে এই মিছিলটি হচ্ছে। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন দল মত পথের লোকজন অংশ নিয়েছেন। এবং তারা একই সাথে একটি দাবি করছেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা কথা বলছেন, তারা মিছিল দিচ্ছেন। তারা ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছেন। এবং তারা যেটা দাবি করছেন যে অবিলম্বে গাজায় যে গণহত্যা, সেই গণহত্যা বন্ধ করতে হবে। গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যা। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মাঝা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা। এতেই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। লেখাপড়া পর্যন্ত এই পরিবারের এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই।
তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মের মানুষ বেশি চাঁদাবাজি ও দখলদারিত্বের শিকার হয়েছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর শহরের পিলখানা স্বর্ণপট্টি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় দুলু দাবি করেন 1991 থেকে 1996 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন সনাতন ধর্মের প্রতিটি মানুষ নিরাপদে ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে নিরাপত্তাহীন ছিল তারা। খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ বিনির্মাণে কাজ করছে বিএনপি। আমি আপনাদের বলছি 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি। সাতক্ষীরায় বাস চাপায় মা ও শিশু নিহত হয়েছে। বেলা 12:30টার দিকে পাটকেল ঘাটার কুমিরায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রীতা সাধু ও তার 3 বছর বয়সী ছোট ছেলে। আহত হয়েছেন স্বামী অপূর্ব সাধু ও 7 বছর বয়সী বড় মেয়ে। স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়িতে যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছালে সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় রীতা ও তার ছেলে ছিটকে পড়লে দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। ঘটনাস্থলেই রীতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। নানা জটিলতার কারণে কয়েক দফা কাজ শেষের মেয়াদ পেছালেও এখন অনেকটাই দৃশ্যমান সড়কটি। এটি চালু হলে রাজধানীতে না ঢুকেই উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। এই এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সড়ক বলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটার সিস্টেম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাজধানীকে এড়িয়ে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ করবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। গাজীপুরের জয়দেবপুর মিরের বাজার হয়ে নারায়ণগঞ্জের ভুলতা মদনপুর পর্যন্ত সড়ক সার্ভিস লেন সহ উন্নীত হচ্ছে 6 লেনে। 48 কিলোমিটার সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। মদনপুর হয়ে একটি অংশ চট্টগ্রাম এবং ভুলতা দিয়ে সহজ হবে সিলেটে যাতায়াত। এছাড়া আরেকটি সংযোগ রয়েছে ভোগড়াই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এক্সপ্রেসওয়েটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গ সহ এসব অঞ্চলে পণ্য আনা নেওয়াতেও গতি আসবে, গাড়ির চাপ কমবে রাজধানীতে। তবে কাজে ধীর গতির অভিযোগ রয়েছে। সিঙ্গেল রোড, আপনার রেল লাইন আছে, রেল লাইনের জ্যাম, আর ওই অটোগুলো ডাইন দিয়ে ধরার পরে এই গাড়িগুলো যাইতে পারে না। দেখা যায় যে সামনে আরেকটা গাড়ি এসে পরে সাইড করার কোনো জায়গা থাকে না। লিং রোডে আমাদের ঢোকা হলে খুবই কষ্ট, ছোট গাড়ির অত্যাচার, আমরা চলতে পারি না। বড় রাস্তাটা ছাইড়া দিলে আমাদের একটু সুবিধা হয়। চলাচল করতে আমাদের অনেক সমস্যা, এই রাস্তার কাজটা তো দ্রুত গতি করতেছে না। এক্সপ্রেসওয়ের কাজের কারণে দীর্ঘদিনের ভোগান্তির পর অপেক্ষা মসৃণ পথ চলার। যানজটের ভোগান্তি কমাতে গেল ঈদের আগে পরীক্ষামূলকভাবে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার সড়ক খুলে দেওয়া হয়েছিল। প্রকল্পের মধ্যে রয়েছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন ও একটি ফ্লাইওভার, যার বেশিরভাগই এখন দৃশ্যমান। প্রকল্পের অগ্রগতি 66%। এখানে মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রাফিকিং ব্যবস্থা। হ্যাঁ, যেসব পয়েন্টে হচ্ছে আমাদের ট্রাফিক হচ্ছে, হ্যাঁ সেই জায়গায় যদি আমরা ট্রাফিকিং ব্যবস্থাটা জোরদার করতে পারি তাহলে হয়তো বা আমাদের কাজের গতি বেড়ে যাবে। প্রকল্পের কাজে আরও কিছু সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চুরি যাচ্ছে বিভিন্ন মালামাল, আর্থিক ক্ষতির পাশাপাশি এতেও গতি কমছে কাজের। এছাড়া অদক্ষ চালক ও ছোট যানবাহনের চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। এই যে লাগাইছে নতুন, এগুলো রাতের বেলা থাকে না, খুললা চাষা চোরেরা লয়ে জায়গা, এগুলো কত না পাহারা দিব। আমাদের রাস্তার অনেক ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে। পোস্টগুলো দেখতে পাচ্ছেন, পোস্টগুলো চুরি করে নিয়ে গেছে। অ্যান্টি গ্লাইডি প্যানেল এগুলো চুরি করে নিয়ে গেছে, ভেঙে ফেলছে। নানান জটিলতার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে।
2018 সালের চুক্তির আওতায় 3,500 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ও দেশীয় দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানি গঠন করে। কাজ শুরু হয় 2021 সালে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর 11 বছর পেরিয়েছে, অথচ এখনও বিচার প্রক্রিয়া শেষ হয়নি। অপহরণের দুদিন পর 2014 সালের 29 এপ্রিল তৎকালীন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনের মরদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেন নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় আসামিপক্ষ। 2018 সালের 22 আগস্ট 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এরপর থেকে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। নতুন সরকার আসছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, এই রায়টা দ্রুত কার্যকর করে আমাদের একটু অন্তত মনের একটু শান্তি পাই সেই ব্যবস্থা করেন। নারায়ণগঞ্জে 7 মার্ডার আজকে 11 বছর পূর্তি হলো। এখন পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের রায় এখনো কার্যকরী হইতেছে না, এই রায়টা কার্যকরী করতে চাই। কুড়িগ্রামের সীমান্তবর্তী কচাকাটা ইউনিয়নে অস্বাভাবিক হারে জমির মূল্য নির্ধারণ করে দিয়েছে সংশ্লিষ্ট দফতর। এতে বেড়েছে রেজিস্ট্রি খরচও। ফলে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। দাবি জানিয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জমির দাম পুনর্নির্ধারণের। এদিকে প্রায় 6 মাস যাবৎ জমি কেনা বেচা বন্ধ থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন, বালাপাড়া, ইসলামপুর, নায়কেরহাট সহ কয়েকটি গ্রাম রয়েছে সীমান্তবর্তী এলাকাটিতে। তবে নেই তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন। কৃষি নির্ভরশীল এই অঞ্চলে অন্য কোনো কাজ নেই তেমন একটা। তাই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন এখানকার মানুষ। অথচ হঠাৎই কেনাবেচায় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে জমির সরকারি মূল্য। গত অর্থ বছরে প্রতি শতাংশ জমির মূল্য 7,769 টাকা থাকলেও বর্তমানে প্রায় 12 গুণ বাড়িয়ে করা হয়েছে 94,023 টাকা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দরজাত ফাঁকে বর্ডার, এই বর্ডার এলাকায় আমরা থাকি। আমাদের জমির মূল্য এত বৃদ্ধি করছে সরকার, যেটা আমরা 2 গালি বেচ পড়বি না, 2 গালি কিনতেও পারি না। এসের মূল্য বেশি হয়ে গেছে। কেমন করে জমিন বিক্রি করি, বেটি বাস্তে বিয়ে দেই, বেটি তো উপযুক্ত হয়ে গেছে। নদী ভাঙন কবলিত আর সীমান্তবর্তী এলাকায় জমির এমন মূল্য নির্ধারণে বিপাকে দরিদ্র বাসিন্দারা। সরকারি মূল্য পুনরায় নির্ধারণের দাবিতে মানববন্ধন সহ পালন করেছে বিক্ষোভ কর্মসূচি। এখানে তো অবকাঠামোর কোনো উন্নয়ন হয় নাই, ওই রকম কলকারখানাও নেই। দেখা যাচ্ছে যে এলাকার লোকজন জমি বিক্রি করতে পারতেছে না, কিনতেও পারতেছে না। প্রায় 5-6 মাস থেকে জমি রেজিস্ট্রি টোটালি বন্ধ, কেউ রেজিস্ট্রি করতে পারতেছে না। এই রেজিস্ট্রি খরচ অস্বাভাবিক বৃদ্ধির কারণে অনতিবিলম্বে এই মূল্য প্রত্যাহার না করা হলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলে সাব রেজিস্ট্রি অফিস তাকে চুরি ঘেরাও করবো ইনশাল্লাহ। জেলার কয়েকটি উপজেলায় জমির এমন অস্বাভাবিক মূল্য নির্ধারণের অভিযোগ রয়েছে বলে জানান সাব রেজিস্ট্রার কর্মকর্তা। নির্দিষ্ট কমিটির সাথে আলোচনার পর সংশ্লিষ্ট দফতরে যথাযথ দাম নির্ধারণের আবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। প্রতি উপজেলার জন্য একটা বাজার মূল্য নির্ধারণ কমিটি আছে, সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। সে উপস্থাপন করার পর তার দলিল বা জনগণের অভিযোগগুলো আমলে নিয়ে কত হলে জনগণ এটা ছাপার মুক্ত হবে এটা নির্ধারণপূর্বক একটা মূল্য নির্ধারণ করে এটা আমাদের মাননীয় মহাপ্রতিষ্ঠা বরাবর নিবন্ধন বরাবর প্রেরণ করা হবে। অবস্থান বিবেচনায় জমির মূল্য পুনরায় নির্ধারণ হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইচ্ছাশক্তির জোরে প্রতিবন্ধকতা জয় করেছেন ঝিনাইদহের হলিধানি ইউনিয়নের কাশীপুর গ্রামের আরশাদ আলী। দৃষ্টিশক্তি না থাকলেও অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই নিত্যদিনের কার্যক্রম নিজেই করেন তিনি। স্ত্রী রাফেজা খাতুন, 1 সন্তান ও মাকে নিয়ে আরশাদ আলীর সংসার।
কৃষকের মাঠে যাওয়ার এই দৃশ্য প্রথম দেখায় বাংলার চিরায়ত গ্রামীণ দৃশ্যের মতোই মনে হতে পারে, কিন্তু চাষি আরশাদ আলীর চোখের আলো নেই 53 বছর। তাই বলে জীবনযুদ্ধে হার মানেননি ঝিনাইদহ সদর উপজেলার কাশীপুর গ্রামের এই চাষি। দমাতে পারেনি দৃষ্টিহীন আরশাদের পথ চলা। দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মতোই তিনি নিত্যদিনের কাজকর্ম সামলান। আমার আইডিয়ার ভিতরে এগুলো আছে, নকদর্শন আমার ম্যাপ আছে দেহের ভিতরে, এই ম্যাপ অনুসারে এগুলো আমি ইনশাল্লাহ আমাকে চালিয়ে নিয়ে বেড়াই আলহামদুলিল্লাহ। মাত্র 7 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে 2 চোখের দৃষ্টি হারাতে হয় আরশাদকে। সেই থেকেই সংগ্রাম শুরু। বয়স বাড়ার সাথে সাথে নিজের সব কাজ করার পাশাপাশি গৃহস্থালিও সামলে নেওয়া শিখেছেন। ইচ্ছা শক্তির জেরে জয় করেছেন সব প্রতিবন্ধকতা। চোখটা আরাম হইল কানা হই চপক্স হইল কুকুরা ভারমার বানাইতে পারে, গুয়াইল বানতে পারে। এই যে হাইসেলটা ওই যে গুয়াইলটা বানিয়েছে, এই বেড়া গুড়া যেকেন যা সব আমার ছেলে করতে পারে। আরশাদের হার না মানা এই জীবনী শক্তি বিস্মিত করেছে গ্রামবাসীকে। এটা আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম লোক এখনো পৃথিবীতে, আল্লাহ কি মহিমা এরকম সৃষ্টি করে রেখেছে। এত আমার কাছে ভালো লেগেছে যে একজন অন্ধ মানুষ হয়ে যে তার নিজের কাজ নিজে করতে পারে, কোনো হাত পাতে না। একা ধরেন মাঠে যাবে, মেশিন চালাবে, সমস্ত জমিতে সে যাবে, পানি দেবে। স্ত্রী রাফেজা খাতুন, এক সন্তান ও মাকে নিয়ে আরশাদ আলীর সংসার। কারো কাছে হাত না পেতে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান এই অদম্য জীবন যোদ্ধা। জারিন অর্নি, যমুনা নিউজ। ভোলায় আমার চোখ আমার আলোর অগ্রগতি চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চরফ্যাশনে শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমার চোখ আমার আলো প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্রদের বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে সেবামূলক এই কার্যক্রম আরও বড় পরিসরে করার পরিকল্পনার কথাও জানান আয়োজকরা। বগুড়ায় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নিউরন এডুকেয়ারের সহযোগিতায় উন্নত দেশে উচ্চশিক্ষা গ্রহণের সম্ভাবনাময় বিভিন্ন দিক আলোচনা করা হয়। আয়োজকরা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সেতু বন্ধন হিসেবে কাজ করছেন তারা। দেশ জুড়ে খ্যাতি রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত পাহাড়ি লাল মাটির হলুদের। মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে একসময় রফতানিও হতো, কিন্তু সে সম্ভাবনা কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সঙ্গে মিশিয়ে। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরা, তেমনি হারিয়ে যাচ্ছে মূল হলুদের স্বাতন্ত্র্য। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষকের উৎপাদিত এই হলুদের সুনাম দেশ জুড়ে। চলমান মৌসুমে ক্ষেত থেকে কাঁচা হলুদ তুলে সিদ্ধ করার পর চলে শুকানো ও প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে ভালো নেই এসব কাজের শ্রমিকরা। কৃষক দাম কম পাওয়ায় কমেছে শ্রমিকের মজুরি। এইবার তো দাম নাই, গিয়েছেবার তো দাম আছে 10,000 টাকা 12,000 টাকা মনে আছিল। এইবার দাম হয়েছে 6,000 টাকা 5,000 টাকা। পেট ব্যথা কি চলে আর কি, ঋণ হয় না আর কি, দিনও আঙ্গর যাবার চায় না, এই অবস্থা। কৃষকরা বলছেন, প্রতি বিঘা জমিতে হলুদ চাষ করতে খরচ হয় 40,000 টাকা। প্রক্রিয়াজাত খরচ 20 থেকে 30,000 টাকা। বিঘা প্রতি ফলন হয় 12 থেকে 13 মন। পাইকারি বাজারে বিক্রি হয় 5 থেকে 7,000 টাকা দরে, যা গত বছর ছিল 9 থেকে 10,000 টাকা। অভিযোগ, মিয়ানমার ও ভারত থেকে আনা নিম্নমানের হলুদের দাপটে লোকসানে চাষিরা। আমাদের ন্যায্য মূল্যটা ভারতের হলুদের নিকে আমরা ন্যায্য মূল্যটা পাই না। ভারতে যে হলুদরা আসে, যদি না আসতো তাহলে আমরা পুরোপুরি ন্যায্য মূল্যটা পাইতাম। ইন্ডিয়া থেকে, মায়ানমার থেকে কিছু হলুদ আমদানি হয়। যদি আমদানি না হতো তাহলে আমাদের বাংলাদেশে আবার আরো বাড়তো। কৃষকের কাজ করে অনেক টাকা, লেবারের কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারতো। আমাদের যে পরিমাণ হলুদগুলো আপনার উৎপাদন হয় বাংলাদেশের চাহিদা মিটিয়ে, এটা আমার মনে হয় যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব একটা অর্থকরী ফসল হিসেবে হলুদটা আমরা চিহ্নিত করতে পারবো।
গত 5 বছরের ব্যবধানে ফুলবাড়িয়ায় 320 হেক্টর জমিতে হলুদের আবাদ কমেছে। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে নিম্নমানের হলুদ আমদানি করে ফুলবাড়িয়ার হলুদের সাথে মিশিয়ে বিক্রি করা হয়, যা বন্ধ করা গেলে বাড়বে উৎপাদন। ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে কিছু হলুদ এবং সেটি লো কোয়ালিটির কিছু হলুদ ফুলবাড়িয়ার হলুদের সাথে মিক্সচার করে বাজারে প্রচার করা হচ্ছে এবং ফুলবাড়িয়ার হলুদ নামে প্রচার করা হচ্ছে, বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। এতে আমাদের ফুলবাড়িয়ার কৃষকরা বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে মালিক, আড়তদার বা সিন্ডিকেটে যারা আছে। এটা আমাদের বাজার মনিটরিংটা জোরদার করা গেলে সেটা আরো কৃষকদেরকে উপকার করা সম্ভব হবে। ফুলবাড়িয়ার লাল মাটিতে হলুদ চাষে সম্ভাবনা অনেক। দেশীয় চাহিদার পাশাপাশি রয়েছে রফতানিরও সুযোগ, কিন্তু স্থায়ী বাজার ব্যবস্থাপনা ও সুরক্ষা না পেলে এই সম্ভাবনাও হারিয়ে যেতে পারে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পুঁথিপাঠ, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে পুঁথিপাঠের আসর। এবার বাংলা বর্ষবরণ উপলক্ষে রংপুরে সেই পুঁথিপাঠকে আনা হলো প্রকাশ্যে, শহুরে বাতাবরণে। মালিক যিনি আকাশ মাটি এবং মেঘমালা, বৃক্ষ পাখি পতঙ্গ ফুল সাগর নদী নালা। বাংলা বছরের ইতিহাসের বর্ণনা নিয়ে মঞ্চে যখন এই পুঁথিপাঠকারী, তখন তাকে ঘিরে কথা ও সুরে মুগ্ধ দর্শক। অল্প বয়সীদের চোখে মুখে বিস্ময়, বড়দের কণ্ঠে বাহবা। রংপুর টাউন হলের সাহিত্য মঞ্চে হারিয়ে যাওয়া সেই পুঁথিপাঠের শহুরে আয়োজন। পুঁথিপাঠে যেমন আছে ইতিহাসের বীরত্বগাথা উপস্থাপনা, তেমনি সমকালীন ইতিহাস ঘটনার সহজিয়া বর্ণনা। তাই তো পুঁথির মঞ্চ মুগ্ধ করল 24 জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদের পুলিশের সামনে বুক পেতে দেয়ার সাহসী ঘটনা। উঠে আসলো মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদের কথাও। সাধু যদি তোর করবি সালাম খুব ধীরায় ধীরে, হেয়াত মাহমুদ রইছে শুয়ে এই উঠোনের তীরে। পুঁথির আসরে কখনো সোনাভান চরিত্র, কখনো বাউন্ডুলে কিশোর তরুণকে তুলে ধরে তাদের সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনার আহ্বান। হানিফা বলেন বুড়ি শোনো মেরা বাপ, ছাড়ি দিতে পারো কিনা সোনা ভানের সাথ। লুঙ্গির সাথে কেস পরে সে নিচ্ছে বিশাল পার, ভোগ ঘুরে পোলা পার আসবে নগর লাট বন্ধু হে। আসরে উচ্ছ্বসিত শ্রোতারা জানালেন, এখনকার প্রজন্মের জন্য এসব আয়োজন খুবই জরুরি। রেডিওতে কিংবা গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দল ধরে অনেকে পুঁথিপাঠ করতাম, আমরা সেগুলো শুনতাম। এটা আমাদের বাচ্চাদের আমাদের জানা উচিত যে পুঁথিপাঠ একটা ঐতিহ্য আমাদের। বেতারে এক সময় আয়োজন হলেও এখন হয় না। পুঁথি পাঠক লেখকরাও গোস্বা। পুঁথি সাহিত্য যাতে বিলুপ্ত না হয়, পুঁথি লেখক ও পাঠক তৈরি করা যায়, সেটাই লক্ষ্য আয়োজকদের। ধর্মীয় কাহিনী, নবী আউলিয়া পীরদের কাহিনী, এগুলা ছন্দ আকারে পুঁথি তৈরি হতো। আমার ডাক পড়তো ওই যে একবার বা দুইবার বা তিনবার, সর্বোচ্চ একবার বা দুইবার। বিগত 3 বছর থেকে একবারও ডাক পড়ে না। বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম এই পুঁথি সাহিত্যটি এখন বিলুপ্তির পথে। সাহিত্য প্রকাশনা সম্পাদক তিনি প্রস্তাব করলেন যে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যটি আমরা আবার শুরু করি। ইতিহাস, ঐতিহ্য এবং বাংলা সাহিত্য বাঁচাতে পুঁথি লেখক, পাঠক ও আসর শহর, নগর, বন্দর, প্রান্তিকে ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।